দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পেরিয়ে গেছে। আন্দোলনের প্রতিটি স্তরে ছিল নারীদের সরব উপস্থিতি। রাজপথে, বিশ্ববিদ্যালয়ে, শ্রমক্ষেত্রে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সাংস্কৃতিক আন্দোলনে নারীরা শুধু অংশ নেননি, নেতৃত্বও দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, জুলাইয়ের সেই অংশগ্রহণ কি নারীদের বাস্তব জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন এনে দিতে পেরেছে কিনা? নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সম অধিকার, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ কিংবা সংস্কৃতি অঙ্গনে প্রতিনিধিত্ব, এই ২ বছরে কতটা এগিয়েছে বাংলাদেশের নারী? এসব বিষয় নিয়ে আজকের বিশেষ আলোচনা। আমাদের সঙ্গে স্টুডিওতে ৩ জন অতিথি রয়েছে। এই আলোচনায় আমরা আজ কথা বলবার প্রয়াস করেছি জুলাইয়ে নারীদের অংশগ্রহণ, প্রাপ্তি ও প্রত্যাশা। মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত এই বিশেষ আয়োজনে আমাকে দুজন এই মুহূর্তে স্টুডিওতে সময় দিয়েছেন, আরেকজন আমার সঙ্গে একটু পরেই যোগ দেবেন। আমার সঙ্গে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসন। আপনাকে মনি আপা স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আমার সঙ্গে রয়েছেন তাসনিমা আক্তার লিমা, সদস্য, রাজনৈতিক পরিষদ, গণসংহতি আন্দোলন, একই সঙ্গে তিনি সভাপতি বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আন্দোলন। লিমাপা, আপনাকে দিয়েই আসলে আলোচনা শুরু করতে চাই। আমি যেমনটা বলছিলাম যে প্রশ্ন অনেকগুলো থেকে যায় যে নারীদের জুলাই আন্দোলনের ইতিহাস যদি লিখতে হয়, নারীকে আপনি কিভাবে পোর্ট্রেট বা চিত্রিত করবেন? নারীদের ভূমিকা কতটা অংশ জুড়ে ছিল, কতটা বিস্তৃত, এ দিয়ে আসলে শুরু করতে চাই। অনেক ধন্যবাদ দীপ্ত টিভিকে এবং আমার সহ আলোচক মনি আপাকেও, দর্শককে যারা শুনছেন। আগামীকাল ৫ই আগস্ট, আমরা সবাই জানি যে ঐতিহাসিক ৫ই আগস্টে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছিল এবং সেই পতনে আমরা যাদেরকে শহীদ হিসেবে দেখি তাদের মধ্যে নারীরাও কিন্তু শহীদ হয়েছিলেন, অংশগ্রহণ করেছিলেন স্বাভাবিকভাবেই। এবং আমরা হয়তো অনেকের নাম জানি না, যেমন আমি সুমাইয়ার কথা বলতে চাই যে উনি পোশাক শ্রমিক ছিলেন, গৃহ শ্রমিক লিজা আক্তার, রিয়া গোপ, শাহিনুর একজন মাছ বিক্রেতা, এরকম প্রায় ১০ জন নারী শহীদ হন। তাদেরকে আমি স্মরণ করতে চাই আজকে বিশেষভাবে। আর যারা তরুণ শ্রমজীবী মানুষ প্রাণ হারিয়েছে তাদেরকেও বিশেষভাবে স্মরণ করতে চাই। আসলে আপনি যেটা বলছিলেন যে ইতিহাসে আসলে আমরা কিভাবে নারীদেরকে দেখতে চাই, আমি মনে করি গণঅভ্যুত্থান একটা নতুন করে আমাদের এই যেখানে একটা রাজনীতি বিমুখ পরিস্থিতি ছিল পুরো ফ্যাসিবাদী সময়ে, সে সময়ে কিন্তু আমরা নারী পুরুষ উভয় দিকেই আসলে রাজনীতির প্রতি এক ধরনের ভীতি, এক ধরনের দূরে থাকা, এক ধরনের নিজেদেরকে গুটিয়ে রাখা, এরকম একটা অবস্থার মধ্যে ছিল। কিন্তু গণঅভ্যুত্থান এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা ধারাবাহিকতা যখন গণঅভ্যুত্থানটা হলো, ছাত্ররাও নেমে আসলো, তখন আমরাও দেখলাম যে নারীরা হল থেকে বেরিয়ে আসছে এবং সেই প্রতিরোধের কথা আমাদের মনে আছে, শিক্ষার্থীরা কিভাবে নেমে আসছে। এবং আমাদের পেশাজীবী নারীরা, যে নারীরা গৃহিণী, পুরো ঘরের ব্যবস্থাপনা করেন, তাদেরকেও কিন্তু আমরা দেখেছি, নানা পেশার নারীরা, তারা কেউ ছাত্র, কেউ পেশাজীবী, কেউ শ্রমজীবী, কেউ গৃহ ব্যবস্থাপনায় করছেন। এর প্রত্যেকেই কিন্তু তাদের যে এক ধরনের, তাদেরকে আমরা পথে যেভাবে অতটা সরব দেখতে পাই নাই, নানান নিপীড়ন, নির্যাতন, নানান রকম আটকে থাকা, তাদের একটা আমরা কিন্তু দেখতে পাই যে গণঅভ্যুত্থান সেই নারীদেরকে সামনে নিয়ে আসছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন ১৫ বছর, সেখানে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, নারীরা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। এখানে এখন আমরা যদি দেখি যে সেখানে বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন, আরও যারা রাজনৈতিক দলরা এই সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, তাদের কিন্তু সেই সংগ্রামটা করেই আসতে হয়েছে। কিন্তু নতুনদের সাথে, নতুন নারী যারা, আমরা কিন্তু দেখলাম গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে অনেক নতুন নারী নেতৃত্ব তৈরি হয়েছে, যেটা আমাদের জন্য আশার। ফলে তাদের ইতিহাসটা, আমি আজকে কিছুক্ষণ আগে আরেকটা আলোচনায় ছিলাম, অনেকে বলছেন যে ইতিহাসটা পুরুষরা লেখেন, কিন্তু ইতিহাস কোনো নারী পুরুষের ব্যাপার না। ইতিহাস একটা সময়ের ব্যাপার, একটা কালের ইতিহাস আপনি লিখবেন, ভূমিকা লিখবেন। সেখানে নারীর ইতিহাস যদি, নারীর অংশগ্রহণটা যদি ইতিহাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়, বরং নারীকেই কিন্তু, তাকেই তার যে বিষয়টা সেটা কিন্তু সামনে আনার জন্য কাজ করতে হবে। ফলে ইতিহাস লেখার কাজটা কারো হাতে যদি আমি রেখে দেই, যেখানে আমাদের সমাজটা একটা বিভক্ত সমাজ, যেখানে একটা পুরুষতান্ত্রিক সমাজ, সেইখানে নারীকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ধরেন নারীর ছবি নাই, তাহলে সেই ছবি কেন নাই, নারী কমিশনে কেন নাই, সেই জন্য কিন্তু নারীকে একটা অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমি বিশেষভাবে মনে করি এটা কোনো পুরুষ বা কোনো দলের ব্যাপার না যে দল আমাকে স্পেস দিয়ে দিল। আমাকে ওই জায়গাটা তৈরি করতে হবে যাতে আমি অনিবার্য হয়ে আমাকে আনতেই হবে। যেমন 51% হচ্ছে ভোটার,
হ্যাঁ, 50% বেশি হচ্ছে নারী। তাহলে যদি মানে সেই নারীরাই তো অনেক অনেক ভূমিকা রাখতে পারে। তো ইতিহাসটা আর ইতিহাস তৈরি, নীতি নির্ধারণ সবকিছু জায়গায় নারীদের অংশগ্রহণটা আমি মনে করি যে এই মানে গণঅভ্যুত্থানে যে নারীদেরকে পেয়েছি, আমরা আশা করি এই সম্ভাবনার জায়গা থেকে নারীদেরকে আমরা ইতিহাসে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাবো। নিশ্চয়ই। নীলুফার চৌধুরী মণি, আপনার কাছে যেটি জানতে চাই যে জুলাই ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নারীদের সবচেয়ে দৃশ্যমান অংশগ্রহণের একটি অধ্যায়, নিশ্চয়ই একমত হবেন। কিন্তু পরবর্তী সময় 24 মাস পেরিয়ে গেছে, 25 মাসে আমরা হয়তো কালকের পরে শুরু করব। পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে এই নারীদের গুরুত্ব আপনি কতটা দেখেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহ আলোচক লিমাকে সহ শুভেচ্ছা। দেখেন, যুগে যুগে পৃথিবীতে অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, স্বাধীন হয় কোনো দেশ, সেখানে প্রত্যেকটা জায়গায় পুরুষের পাশাপাশি নারীর একটা অবদান থাকে। আমি 24 বলার আগে যদি আমি 71-এ যাই, নারীর অবদান ছিল, 90-এ যাই, নারীর অবদান ছিল, তারও আগে আপনি 52-তে ভাষা আন্দোলনে নারীর অবদান ছিল। সেই সময়কার যখন একজন নারী এবং পুরুষ একটা বিশ্ববিদ্যালয়ে দেখা করতে গেলে অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা পয়সা জমা দিয়ে দেখা করতে হতো, তখনও কিন্তু নারীরা অগ্রণী ছিল। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা এটা মানে গড় তার সৃষ্টির সময় তাদেরকে দিয়ে দিয়েছে। এই যে নারীরা, প্রত্যেকটা পুরুষ যে যুদ্ধে যায়, আন্দোলন করে, তার পিছনে কিন্তু একটা নারীর অবদান থাকে। তার মা তাকে ইনফ্লুয়েন্স করে, স্ত্রী ইনফ্লুয়েন্স করে, বোন ইনফ্লুয়েন্স করে। এই জায়গাটায় এখন আসেন আপনি 24, আজকে 24-এর 2 বছর, গত 2 বছর আগে 5ই আগস্টে মানে দেশের যে গণঅভ্যুত্থান সাধিত হয়েছিল, সেখানে বিজয়ী লাভ করেছিল বাংলাদেশের মানুষ এক পাশে, আরেক পাশে ছিল আপনার ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেইখানে আমি অবদান যদি ধরি, আমি পুরুষকে যদি 2 নাম্বার দিই, আমি নারীকে 2.5 নাম্বার দিতে চাই ওই জায়গাটায়। কেন? কারণ নারীর অনেক সামনে অন্তরায় আছে। সেই অন্তরায়গুলো ভেদ করে আপনি খেয়াল করেন, সেই আন্দোলনে আমরা দেখেছি রাত 2টো, 3টে, 4টের সময় ভোরে এই যে নারীরা, হলে থাকা নারীরা মিছিল করেছে, এবং তাদের মিছিল দেখে সমস্ত বাংলাদেশের নারীরা উদ্দীপ্ত হয়েছে। তারা মাঠে নেমেছে, প্রতিটা জেলায়, থানায় তারা কিন্তু আন্দোলন করেছে, এবং ইউনিয়ন পর্যন্ত। এবং নারীরা তাদের জীবনটাকে উৎসর্গ করেছে। অনেক নারী এখানে, যেটা লিমা বললেন, এই যে উৎসর্গ করা, এই যে জীবন দেওয়া, এবং এই যে পুরুষরা নারীদের পেছনে থেকে নিজে আপনার এই যে রুষানল থেকে অনেকটা বেঁচেছে। কারণ যে কোনো রুষানলে আপনার নারীদের চেহারা দেখলে প্রতিপক্ষ যারা থাকে একটু হলেও কিন্তু ঘায়েল হয়, যে আমি তাকে অ্যাটাক করব, সরাসরি অ্যাটাক করব, একটু হলেও কিন্তু ভেতরে একটা ভীতিকর অবস্থার কাজ করে। সেই জায়গায় আমি বলতে চাই যে নারীরা, মানে বাংলাদেশের নারীরা 24কে দেখিয়েছে যে আমরাও পারি। ঠিক একই অবস্থায় আমি 2টা আন্দোলন খুব কাছে থেকে দেখেছি। আমি 90টাও দেখেছি, তখন আমি কিশোরী। সেই সময়টাও আমি দেখেছি যে নারীরা এগিয়ে এসেছিল, এবং সর্বশেষ দিন সবগুলো হলের মেয়েরা নেমেছিল বলেই পুরুষরা সেই দিন আরো বিপুল বিশ্বাসে, আশ্বাসে তারা নামতে পেরেছিল। এই যে মাইলকে মাইল মিছিলগুলো, এটা কিন্তু নারীরা পথ দেখিয়েছে। সেই পথ দেখানো নারীগুলোকে আমরা আজকে খুঁজে পাচ্ছি না। 2 বছরে যে কথাটা আপনি বললেন, খুঁজে পাচ্ছি না। যারা আছেন তারা অনেকের মধ্যে মিশেছিলেন, হতে পারে তারাই যে মেইন, তা না। মেইন যারা ছিলেন, যাদেরকে আমরা দেখেছি স্লোগান দিতে, মুহুর্মুহু স্লোগান দিতে, তাদেরকে এখন দেখি না। এটা কিন্তু আমি 90তেও এই জায়গাটাতেই এসেছিলাম। তো 90 টু 2024 এইখানে আপনার 34টা বছরের ডিফারেন্স। 34 বছরের ডিফারেন্সের মধ্যেও কিন্তু আপনি দেখেন নারীর জায়গা একই জায়গায়। নারীকে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন ফিরে যেতে হয়। নারী চেষ্টা করলেও টিকতে পারে না। অনেকেই খুব কষ্ট করে, মুখ বুজে, অনেক কিছু দেখে না দেখার ভান করে টিকে থাকে। অনেকেই যুদ্ধ করে টিকে থাকে, যে কথাটা লিমা বললেন, যে এই যে নারীরা টিকে থাকার গল্প, সেই গল্পে কিন্তু খুব কম নারী টিকতে পারে। আমরা যেমন 90-এর কয়েকজন, আপনি যদি হাতে গুনেন বাংলাদেশে, খুব বেশি পাবেন না আপনি।
আমরা টিকে আছি, তবুও একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব করে, যুদ্ধ করে, আবার সঙ্গে মিলে আমরা, কারণ অ্যাগেনস্ট দ্য ওয়ার্ল্ড থাকে না, আমাদের অ্যাগেনস্ট দ্য কি বলবো এটা, মানে পুরুষ মেন। তো এইখানে নারীরা কিন্তু কাউকে ওই জায়গায় পায় না। আপনি দেখেন সংস্কারে নারী নাই, লিমা বলল সংস্কারে নারী নাই, সংস্কারে যে নারীদের নিয়ে কথাটা হলো সেখানেও 5% লাস্টে টিকলো, একটা দল সেখানে 5% ফুলফিল করতে পারলো না, কোনো দল 1% ফুলফিল করলো না, 0%। 0% রাখলো। এই যে 0% রাখলো, তারা কিন্তু ওখানে কথা দিয়েছিল নারীদের পাশে তারা থাকবে। এটা গেল একটা দিক, এটা সবচেয়ে বড় প্রবঞ্চনা, এটা সবচেয়ে বড় প্রবঞ্চনা। ছোট ছোট প্রবঞ্চনাগুলো বলি, একটা দেশে গণঅভ্যুত্থানে একটা স্বৈরশাসকের, একটা ফ্যাসিস্টের পতন হলো নারী পুরুষ সম্মিলিতভাবে চেষ্টা করে। সেইখানে নারীরা, আপনার প্রথমে কি হলো, ফুটবল খেলা বন্ধ করতে হবে। এই 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 খেলাটা কিন্তু বহু যুগ যাবতী, বহুদিন যাবতী চলছিল, এবং পুরুষরা যেখানে ফেল করছিল নারীরা এখানে আমাদের সুনাম এনে দিচ্ছিল, একবার না একাধিকবার। এবং আমি এই মুহূর্তে, আমরা তিনজন কেউ নারী না, আপনিও পুরুষ না, আমরা মানুষ হিসেবে যদি কথা বলি, তাহলে যেখানে আমার পুরুষ ভাইরা ফেল করলো সেখানে নারী বোনরা পাশ করলো, আমরা মানুষ হিসেবে কথা বলছি। এটা গেল একদিক। 2 নাম্বার, আপনি নারীকে, একজন নারী ম্যাক্সিমাম, আমি গত বছরের হিসাব বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের ভর্তির পার্সেন্টেজ ছিল 53%, এই বছর আরো হয়তো বেশি হবে, কম হবে না। মেডিকেলে ভর্তি ছিল গত বছরে 65% নারীরা। এখানে কিন্তু নারী কারো কোনো হেল্প নিয়ে এটা করে নাই, নিজের ইন্ডিপেন্ডেন্টেই সে কিন্তু তার পড়াশোনা, তার এইম গেম, সে একখানে করে কিন্তু সে যুদ্ধে নেমে পাশ করেছে, বিজয়ী হয়েছে, পাশ করা না, বিজয়ী হয়েছে। সেই জায়গায় সেই নারীটা 5 ঘন্টা চাকরি করবে, আপনাকে কে বলেছে? নারী তো বলে নাই। কোটা নিয়ে আন্দোলন করলো, যে কোটা নিয়ে এত পর্যন্ত, সেই কোটায় যে নারীদের একটা কোটা ছিল, নারীরা একবারও বলে নাই কোনো নারী যে আমাদের কোটাটা রাখা হোক। তাইলে আপনার মনে করেন ওই নারীটাকে আপনি 5 ঘন্টা দিয়ে দিলেন। এই প্রতিযোগিতার যুগে পৃথিবীতে আপনাকে, ওই যে আমি যে কথাটা বললাম, মানুষ হিসেবে চিন্তা করে, ওখানে কোনো নারী পুরুষ হিসেবে আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো চিন্তা করে না। আপনি যখন 5 ঘন্টা শ্রম দিবেন, আরেকজন যখন আপনার 8 ঘন্টা শ্রম দিবে, আপনি কিন্তু এমনিই ডিসকোয়ালিফাই, আপনি কিন্তু এমনি ডিসকোয়ালিফাই। নো, কোনো ওই কোম্পানি আপনাকে নিবে না। সে চেষ্টা করবে কিভাবে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা খাটানো যায়, সে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টায় নিবে না। আপনি এটা নিয়ে আসলেন, আপনার নারীকে কার সাথে তুলনা করলেন? রাস্তার পতিতাদের সাথে তুলনা করলেন, একবার না, একের অধিকবার। আপনি স্কুল থেকে কি করলেন? শরীর চর্চা শিক্ষা। শরীর চর্চা তো পৃথিবীর সব মানুষের জন্য দরকার, সেটা তো নারী পুরুষ না। এই যে নারীকে নারীত্বের জায়গাটায় আপনি ওই শিক্ষক বাদ দিতে হবে, আপনি কি করলেন? গানের শিক্ষক বাদ দিতে হবে। এই জায়গাগুলো, এই জন্য কি আপনার একটা 24 হয়েছে? অবশ্যই না, নিশ্চয়ই 24 হয়েছে নারী পুরুষ মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, এই দেশটার গণতন্ত্রকে শক্তিশালী করবে, মজবুত করবে, এই দেশের অর্থনীতিকে টেনে তুলবে খাদের ভেতর থেকে, খাদের কিনার থেকে না, যে অবস্থা বাংলাদেশের অর্থনীতির। তো সেই জায়গায় শুধু পুরুষ তো এটা সম্ভব না। তাহলে আপনি মনে করেন যে নারীরা কি পেল? নারীরা ওই দিন যারা ছিল, এই হাজার হাজার নারী বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের, রাতে দিনে 24 ঘন্টা তারা বাই রোটেশনালি কাজ করেছে, এই 24-এ তারা কিন্তু ফিরে যেতে বাধ্য হলো। তাদের ইজ্জত সম্ভ্রমের উপর আঘাত না হানলে তারা, এবং তাদের সঙ্গে আপনার ন্যায় নিষ্ঠতা এবং স্বাধীনতা যদি সমান না থাকে, তারা ওইখানে থাকবে না। কারণ নারীকে আপনি যে চোখেই দেখেন না কেন, নারী কিন্তু আত্মনির্ভরশীল, আত্মসচেতন একজন মানুষ, ব্যক্তি। তো সে যখন তার আত্মসচেতনতা আঘাত হানে, সে ওই জায়গাটা পরিত্যাগ করে। খুব কম নারী আছে যুদ্ধ করে টিকে থাকে, ম্যাক্সিমামই প্রথমে ছাড় দেয়, তারপরে যখন একদম দেওয়ালে চরমভাবে পিঠ থেকে যায়, তখন তারা রিভল্ট করে। নিশ্চয়ই চ্যালেঞ্জ এবং
এই সংকট থেকে কিভাবে এই গোড়ামি থেকে উত্তরণ করা যায় নিশ্চয়ই পরবর্তী অংশে আপনার কাছে একটু শুনবার প্রয়াস থাকবে। বিশেষ এই আয়োজন আমার সঙ্গে মনিরা শারমিন যোগ দিয়েছেন। দর্শক, তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, নতুন রাজনৈতিক দল। মনিরা অগ্রসৈনিক ছিলেন এই আন্দোলনের। আমি যেই বিষয়টি নিয়ে মনিরা আজ কথা বলবার চেষ্টা করছিলাম, নারী রাজনীতি এবং রাষ্ট্রীয় সংস্কার, তাতে জুলাইয়ের এই 2 বছর পরে এসে নারীদের অংশগ্রহণ, প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাগুলো, আপনার কাছে প্রশ্ন যেটি লিমা আপাকেও করছিলাম, যে জুলাই আন্দোলনের ইতিহাস লিখতে গেলে নারীদের ভূমিকা কতটা আপনি কোন জায়গায় রাখবেন, কিভাবে চিত্রিত করবেন, নারীকে অংশগ্রহণ কতটা অংশ জুড়ে ছিল? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, আমার সহ-আলোচক আপা যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। নারীদের জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ নিয়ে তো আসলে অনেক আলোচনা হচ্ছে, এবং এটা তো আসলে মানে বিয়ন্ড কোয়েশ্চেন। এখানে নারীদের শুধুমাত্র আমরা অন্যান্য আন্দোলন, এর আগের আন্দোলনগুলোর কথা যদি বলি, 18 সাল 19 সাল, সেখানে আমরা দেখেছি যে সামনের সারিতে নারীদের সবসময় অগ্রগামী। কিন্তু এই গণ অভ্যুত্থানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এখানে নারীদের নেতৃত্ব দেওয়ার জায়গাটা দেখেছি, মানে শুধুমাত্র অংশগ্রহণ না, কিন্তু এখানে নেতৃত্বের জায়গাতে অলরেডি নারীরা এখানে ছিল। এবং নেতৃত্বের জায়গাতে এমনভাবে ছিল যে যখন আসলে হল থেকে নারীরা বের হয়ে আসলো, এবং সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের একটা, এটাকে আসলে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে প্রভাবক হিসেবে কাজ করার ব্যাপারটা, সেটা আসলে মেয়েরা করেছে। প্রত্যেকবার যেটা হয় যে আমাদের হলগুলোতে যখন নারীরা হল থেকে বের হয়, তখন আমাদের আসলে হিসাব যেটা হয়, যে হিসাব নিকাশ, আমাদের আন্দোলনের হিসাব নিকাশ, যে নারীরা যখন বের হয় তখন হচ্ছে অন্যান্য হলগুলোতে ছেলেদের বের হওয়া একটা সহজ হয়ে যায়। তো যখন এইভাবে করে নারীরা বের হলো, তখন আসলে অন্যান্য হলের যারা ছাত্রলীগ যাদের আটকে রেখেছিল, বের হতে দিচ্ছিল না, সেখানে কিন্তু মানে সবাই নারীরা গিয়ে কিন্তু তাদের নিয়ে আসছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখানে ওই নারীদের বের হওয়া, এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস না, এটা সারা বাংলাদেশের মানুষকে এটা প্রভাবিত করেছে, যে মানে মাঠে নামার জন্য, যে এই হলগুলো থেকে যখন নারীরা এভাবে বের হয়ে আসছে, তার মানে দিস ইজ সামথিং যেটা আসলে হাসিনা আটকাতে পারবে না। এবং দেখেন, নারীদের কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গা থেকে যদি বলি, সেটা হচ্ছে যে নারীদের কিন্তু অন্যান্য অনেকের মানে পুরুষদের থেকে আমি মনে করি যে তারা একটু সেন্টিমেন্টটা বেশি কাজ করে অনেক ক্ষেত্রে। যেমন যখন রাজাকার বলল, রাজাকার বলার পরে যে তুমি যে আমাকে রাজাকার বলতে পারো না, তুমি সরকার প্রধান বলেই যে তুমি যা খুশি বলতে পারো না, এটার প্রতিবাদ স্বরূপ যখন নারীরা বের হলো, মানে তখন ওইটা আমার কাছে এরকম মনে হয়েছে যে ওই প্রতিবাদটা আসলে নারীরাই করতে পারে। কারণ এবং তখন এটা কিন্তু মর্যাদাগত লড়াই, যে তুমি আমাকে যা খুশি বলে তুমি সরকারে বসে থাকবা আর আমরা কিছু বলবো না, এরকম হতে পারে না। এবং এটা আমার আরেকটা জিনিস মনে হয়, 2018 সালে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করি, তখন ওই সময় একজন সরকারের একজন মন্ত্রী তিনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এরা মানে 20 টাকার খাবার খেয়ে খুব লাফালাফি করে। এই তখনও হচ্ছে হল থেকে আমরা নেমে এসেছিলাম। তো ওই জায়গাটা আমার কাছে খুব কানেক্ট করে, যে নারীরা শুধুমাত্র মানে প্রতিবাদী আন্দোলন সংগ্রামে অ্যাক্টিভ শুধু তাই না, মর্যাদার জায়গাটা তাদের আর একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, আর সেই কারণে তারা ওই প্রতিবাদটা তাদের পক্ষ থেকে প্রথম আসে। তাসলিমা আক্তার লিমা, আপনার কাছে একটু জানতে চাই যে জুলাইয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের তরুণীদের বা নারীদের রাজনৈতিক সচেতনতা খানিকটা বেড়েছে কিনা, এই বিষয়ে একটু বলবেন। এবং একই সঙ্গে এই 2 বছর পর সবচেয়ে বড় রাজনৈতিক প্রাপ্তিটা কি আসলে নারীদের? অনেক ধন্যবাদ। অবশ্যই নারীদের, শুধু নারী না, পুরো জাতীয়ভাবেই আমার মনে হয় জনগণের মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে, রাজনৈতিক আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়েছে, রাজনৈতিক বোঝাপড়া বৃদ্ধি পেয়েছে। আমার মনে আছে সম্ভবত এটা 3 আগস্ট হবে, আমি আমার বাসার বারান্দা দিয়ে দেখছিলাম একেবারেই কিশোর নারী শিক্ষার্থী, তারা আমার পাশের বাসায় একজন মানে আওয়ামী লীগ করতেন, ওনার বাসায় লিখছেন এখানে ফ্যাসিবাদের দোসর থাকে, ফ্যাসিবাদ থাকে এরকম লিখছে। তো এই যে ফ্যাসিবাদ শব্দটা, এটাও কিন্তু আমাদের মানে এখন ধরেন একজন রিক্সা চালক, একজন পোশাক শ্রমিক পর্যন্ত ফ্যাসিবাদ কি সেটা বুঝতে পারে। ফলে রাজনৈতিক সচেতনতা নারী পুরুষ শ্রমজীবী সবার ক্ষেত্রে বেড়েছে, এবং নারীদের ক্ষেত্রে তো অবশ্যই আমি মনে করি যে রাজনৈতিক বিষয়ে যে আগ্রহ, সেই আগ্রহটা তৈরি হয়েছে। আর মনিরা শারমিন যেটা বলছিলেন, যেটার সাথে আমিও একমত, যে কথাটা আমি অনেক সময় বলে থাকি, যে ভয় যেমন সংক্রামক, সেরকম সাহসও সংক্রামক।
ফলে আমরা ভয়ের মধ্যে ছিলাম 15 বছর। এরপরে যখন গণঅভ্যুত্থানটা হলো, 15 বছরের আন্দোলন, তরুণদের আন্দোলন যখন একটা জায়গায় এসে মিলল, তখন আমরা দেখলাম যে সাহসটা এক সংক্রামকের মতো ছড়াতে থাকলো। এবং যখন আবু সাঈদ কে গুলি করা হলো, আবু সাঈদ প্রাণ দিলেন বুক টান টান করে, তখন কিন্তু সেইটা আরও হলো। তো এরপরে যদি আমরা দেখি সবচেয়ে বড় অর্জন আপনি কি বলবেন? আমি বলবো যে সবচেয়ে বড় অর্জন আমরা মানে এক দল তরুণ নারীদেরকে পেয়েছি আমরা, যারা আমাদের সম্ভাবনা, এটা আমি মনে করি সবচেয়ে বড় অর্জন। আর এখানে আমাদের একটা অন্যান্য কমিশনের মতো নারী কমিশন হয়েছিল, নারীদের অনেকগুলো প্রস্তাবনা, নারীদের অধিকার নিয়ে, নারীদের সম্পত্তি অধিকার, নারীদের সকল জায়গায় সমান অধিকারের যে প্রশ্ন নাগরিক হিসেবে, সেই প্রশ্নগুলো সেই কমিশনের মধ্য দিয়ে এসছে। কমিশনের মধ্য দিয়ে অনেক রকম প্রস্তাবনা এসছে, এগুলো আমরা মনে করি যে এগুলো আমাদের অর্জন। কিন্তু সেই অর্জনের পাশাপাশি আমরা আবার অর্জনের পাশাপাশি আমরা যেই যা আমরা পাই নাই, সেটা যদি আমরা দেখি যে আমার ঐক্যমত্য কমিশন ছিল, সেখানে নারী কমিশন ছিল না। ঐক্যমত্য কমিশনে 100 আসনে সরাসরি নারীদের জন্য নির্বাচনের কথা উঠেছিল, সকলেই প্রথম দিকে একটু একমত হয়েছে, পরে দেখা গেছে যে সেই জায়গাটাতেও আমরা আসতে পারি নাই, সেখানে 5% এসেছে এবং সেই 5%ও আসলে সকল দলগুলো মনোনয়ন দেয় না, যেটা মনিয়াপা ইতিমধ্যেই বলেছেন। এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে নারী কমিশনের প্রধানকে পর্যন্ত অনেকভাবে হয়রানির শিকার, যেটা বলা যায় সেটা হতে হয়েছে। নারী কমিশনের সদস্যদেরকে হয়রানির শিকার হতে হয়েছে। সংসদে আমরা যেভাবে নারীদের উপস্থিতি আশা করেছিলাম, সেই জায়গায় আমরা দেখলাম যখন সংরক্ষিত আসন যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু 7 জন ছিলেন, আমি যদি ভুল না করে থাকি, মনিয়াপা আরও ভালো বলতে পারবে। তো 7 জনের মধ্যে একজন এই পাশে, বাকিরা এই পাশে, কিন্তু এই 300 জনের মধ্যে মানে সেই 7 জনকে কিন্তু খুব একটা মরুভূমির মতো অনুভূতি হতো। এবং এখনও বরং একটু প্রাণ ফিরে পাওয়া যায় যে হ্যাঁ, এখন 50 জন যুক্ত হয়েছেন, যারা চেনা মুখ এবং নতুন মুখ, এই চেষ্টাটা আছে। এবং এবার সংসদে যারা সংরক্ষিত আসনে আছেন, তাদের মধ্যেও একটা মানে আগে যেভাবে আমরা মানে সংরক্ষিত আসনে দলগুলো যেভাবে মনোনয়ন দিত, সেই জায়গা থেকে কিছুটা ভিন্নতা আমার কাছে মনে হয় এবার আছে। এবং সেখানে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা আছে, ফলে আমরা আশা করি যে এই যে যারা আমাদের সম্ভাবনা, নতুন নারীরা, এবং এই বাংলাদেশে যারা নারী আন্দোলনে এবং রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রেখেছে, এই নতুন এবং রাজনৈতিক আন্দোলনে, এই দুইয়ের সংমিশ্রণে আমরা আশা করি একটা নারীর অধিকারের জন্য যে আন্দোলন, সেটা আরও সংগঠিত হবে। নিশ্চয়ই। মনিরা শারমিন, একটা বিষয় একটু যদি আপনি যোগ করেন আমার সঙ্গে, যে জুলাইয়ের চেতনা বাস্তবায়নে নারীদের এই মুহূর্তে কোন কাজটি জরুরি বলে আপনি মনে করেন? দেখেন, এখানে আমার কাছে মনে হয় যে আপনারা আলোচনা করছিলেন, আমি শুনছিলাম, সেটা হচ্ছে যে আন্দোলনে বা এই গণঅভ্যুত্থানে যে নারীরা এসছে, আমাদের মনে হয় ওই আন্দোলনে নারীদের উপস্থিতি বা অংশগ্রহণ বা নেতৃত্ব এবং এর সাথে রাজনীতির কথাটা যখন চলে আসে, আমরা যখন কম্পেয়ার করি, আমরা কিন্তু ভয়ঙ্করভাবে হতাশ হই। আমার মনে হয় যে এই গত 7-8 বছর ধরে ক্যাম্পাস ভিত্তিক যে আন্দোলনগুলো হয়েছে, যেগুলো ন্যাশনাল আন্দোলন হিসেবে ছড়িয়েছে, কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন, সব জায়গাতেই কিন্তু উপস্থিতি অনেক বেশি ছিল। কিন্তু পরবর্তীতে রাজনীতির কথা যখন আমরা বলি, তখন দেখি নারী কম। কিন্তু আমার মনে হয় এই দুইটাকে একসাথে মানে করে দেখার থেকে আমাদের বরং রাজনীতিটাকে আলাদা করে দেখা দরকার। কেন আলাদা করে দেখা দরকার? যে যারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র নেতৃত্ব হিসেবে ছিল, তারা পরবর্তীতে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। কেউ কেউ আমরা ন্যাশনাল পলিটিক্সে আসছি, সবাই আসে নাই। এখন আমরা এটা এক্সপেক্টও করতে পারবো না যে সবাইকে আমরা জাস্ট বলবো যে তুমি রাজনীতিতে আসো, আমার দলে আসো। তা আমরা তো আসলে কোনো ইনসেন্টিভ দিতে পারছি না। আমাদের ব্যাপারটা হচ্ছে যে একটা পরিবর্তন যদি আমরা দেখাতে পারি, তখন আসলে নারীরা অনুপ্রাণিত হয়। একটা পরিবর্তন কি, গণঅভ্যুত্থান একটা পরিবর্তনের নাম না? তখন তো মানুষ, ওই যে রাজনৈতিক সচেতনতার কথা আপা বললেন, শুধু নারীদের মধ্যে না, মানুষের মধ্যে, একজন রিকশাওয়ালা থেকে শুরু করে একজন শ্রমিক, প্রত্যেকের মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে। এটা যেমন সত্য, কিন্তু নারীরা যে রাজনীতিতে আসবে, আমরা না দিতে পেরেছি একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ, না দিতে পেরেছি কোনো ধরনের ইন্সপিরেশন,
আপনি দেখেন বাংলাদেশে একটা ক্লাস 10 পড়ুয়া একটা স্কুলের স্টুডেন্ট, আমি যদি বলি সাতক্ষীরা শ্যামনগরে যে কোনো একটা স্কুলে ক্লাস 10-এ পড়া একটা স্টুডেন্ট, সে যদি আসলে রাজনীতিটাকে খুব ভালোভাবে দেখে, তার সামনে এরকম কোনো নারী আছে কিনা যে আমি অমুকের মতো হতে চাই। অথচ বাংলাদেশে খুব দীর্ঘদিন ধরে আমরা দুই নেত্রীকেই দেখেছি সামনে, হাসিনা এবং বেগম খালেদা জিয়া। তো কিন্তু নারী নেতৃত্ব তৈরির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াতে আসলে কেউই মনোযোগ দেয় নাই। ইভেন আমি যদি বলি এখনকার যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও কিন্তু নেতৃত্ব তৈরির কোনো প্রক্রিয়া নাই, বা এটা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। আমার মনে হয় আমার জায়গা থেকে যেটা আমি সবচেয়ে বেশি ফিল করি সেটা হচ্ছে যে একজন নারীকে আমি একটা জায়গায় গিয়ে আমি বলতে পারি না যে তুমি আমার দলে আসো, এনসিপিতে আসো, বা তুমি বিএনপিতে আসো। মানে রাজনীতিটা তো আসলে বাংলাদেশে শুধুমাত্র ব্যক্তির উপরে নির্ভর করে না রাজনীতিতে আসা না আসা, কারণ এখানে ইনসিকিউরিটি আছে, এখানে সাইবার বুলিং আছে, এই জায়গাটাতে নানান ধরনের ইনসিকিউরিটি নিয়ে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমরা যে 3 জন নারী দাঁড়িয়ে আছি, আমাদের নানান ধরনের ইনসিকিউরিটি আছে। এখন আমাকে যে ফলো করে সেই মেয়েটা দেখছে খুব ভয়ঙ্করভাবে আমি বুলিড হচ্ছি, এবং এটা নিয়ে আমার দল আসলে কিছু করছে না, বা দলের পক্ষ থেকে কোনো ধরনের কনসার্ন নাই, বা এটা যাতে আর পরবর্তীতে না হয় সেরকম কোনো মেকানিজমও ডেভেলপ করা যাচ্ছে না। তাহলে আমার সেই ফলোয়ার মেয়েটি মনিরা আপুর মতো হইতে চাই যে বলছে, কিন্তু সে তার পরিবারও কিন্তু তাকে এনকারেজ করবে না রাজনীতিতে আসার জন্য। সুতরাং এইরকম আসলে আমাদের ওই জায়গা থেকে এই জায়গাতে আমাদের কাজ করা দরকার, যে এই পরিবেশটা আরেকটু যাতে সহজ হয়, রাজনীতিতে আসার প্রক্রিয়াটা যাতে সহজ হয়। এবং আরেকটা ব্যাপার যে আমরা যখন আসলে, এটা আমার খুব ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলি, যখন জাতীয় নাগরিক কমিটি ছিল আমাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, একটা প্রেশার গ্রুপ হিসেবে যখন আমরা কাজ করছিলাম, সেখানে আমরা অনেক নারী পেয়েছিলাম। কিন্তু যখনই এটা রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হলো, কমিটির জায়গায় পার্টি হলো, তখনই অনেকেই এটার ব্যাপারে একটা অনীহা পোষণ করেছে। কারণ ওই যে বাংলাদেশের একটা চিরাচরিত সামাজিক বাস্তবতা আছে যে বলে যে আসলে রাজনীতি ভালো না, নারীদের জন্য আসলে রাজনীতি সিকিউর না, এই যে বুলিড হওয়া, পরিবার থেকে আসলে অনেকে বলে যে ভালো পরিবার থেকে রাজনীতি করে না। তো এই যে সামনে যে প্রেসিডেন্ট সেট করা, এটা একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে সরাসরি আমরা রাজনীতির কথা যখন বলবো তখন অনেকেই অনীহা দেখায়, কিন্তু আমাদের কিন্তু সোশ্যাল লিডারশিপ লাগবে, সামাজিক নেতৃত্ব তৈরির মাধ্যমে কিন্তু এই জায়গাতে এনকারেজ করা, যে আমি আমার জায়গা থেকে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব হিসেবে এই কথাটা বলছি, কিন্তু সোশ্যালি আমরা যদি নারী নেতৃত্ব তৈরি করি, বিভিন্ন জায়গায় একেবারে এলাকা ভিত্তিকও যদি সোশ্যাল এরকম করে লিডারশিপগুলো তৈরি করি, তাদের দিয়েও তো আমরা এই সংস্কারের কথাগুলো বলাতে পারি। কারণ এই সোশ্যাল চেঞ্জটা তো আসলে ধরেন শুধুমাত্র রাজনৈতিক সমস্যা না, বাংলাদেশের সমস্যাগুলো কিন্তু সামাজিকও। তো এই সংস্কারের কথাগুলো, আলাপগুলো কিন্তু আমাদের একেবারে তৃণমূল পর্যন্ত যদি আমরা নিয়ে যেতে পারি এবং সোশ্যাল লিডারশিপের মাধ্যমে এই কথাগুলো বলাতে পারি, তাদের কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রচুর নারীরা কিন্তু আছে স্থানীয় সরকার নির্বাচনে, কিন্তু তারা কাউন্সিলের ইলেকশন করতে চায়, নারী ভাইস চেয়ারম্যান সেই ইলেকশন করতে চায়, অনেকে সরাসরি চেয়ারম্যান ইলেকশন করতে চায়। সুতরাং ওই জায়গাতে তাদের আসলে এনকারেজ করা। আমরা আসলে তৃণমূলের দিকে আমার মনে আছে শেষ মনে হয় আমি শুনেছিলাম কোন লিডারের থেকে, বেগম খালেদা জিয়া, উনি একটা ভয়েস অফ আমেরিকাকে ইন্টারভিউ দিচ্ছিলেন, ওনাকে বলা হচ্ছে যে আপনি আসলে কি ভবিষ্যতে আপনি কেমন করে এই নেতৃত্ব তৈরির জায়গাটা চান। উনি বলছিলেন যে আমাদের তো আসলে তৃণমূলে যেতে হবে, তৃণমূল থেকে যতদিন না পর্যন্ত আমরা এই লিডারশিপগুলো তৈরি করে আনতে পারবো, এই শুধুমাত্র আমরা একদম শহুরে এবং যাদের আসলে আমরা চিনি তাদের দিয়ে আসলে রাজনীতিটা করানো, এই জায়গা থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে। ধরেন এনসিপিতে এবার একটা বিষয় সবাই জিজ্ঞেস করছিল পদযাত্রায়, যে এনসিপির নারীরা কোথায় গেল, এনসিপির নারী কেন পদযাত্রায় কম। কিন্তু দেখেন এইখানে মনিরা শারমিন নাই, মানে তাসনিম জারাকে এর আগে দেখা গেছে, সামান্তা শারমিনকে এর আগে দেখা গেছে, এই যে স্টার যে ফেসগুলো, সেই ফেসগুলো কিন্তু বারবার মানুষ করছে। তার মানে আমার যে তৃণমূলের যে নারীটা, সে কিন্তু খুব ডিসকারেজ হচ্ছে, যে আমি আছি, আমাকে দেখা যাচ্ছে, কিন্তু আমার কথা কেউ বলছে না। সুতরাং আমাদের আসলে অনেক মনিরা শারমিন, অনেক তাসনিম জারা, অনেক তাজনুভা জাবিন, অনেক সামান্তা শারমিন তৈরি করতে হবে এবং তাদের মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে, যাতে করে এই যে আমাদের রাজনীতিতে নারী কম, এই জায়গাটা যাতে আমাদের আর ফিল না হয়। মনিয়াপা, একটি প্রশ্ন, সংসদ, রাজনৈতিক দল কিংবা স্থানীয় সরকারে নারীদের কার্যকর অংশগ্রহণ বাড়াতে এই 26 সালে এসে বা আগামী দিনে আর কি করা যেতে পারে? আর কি করা যায়? কিছুই তো করা যায় না। আর কি করা যায় তো পরে আসবে, যে অনেক কিছু দিয়েছে, তারপরে আর কি করা যায়। তো এই যে কথাটা এতক্ষণ হলো, যে 7 জন নারী ছিল আপনার ইলেক্টেড, দেখতে খুঁজেই পাওয়া যাচ্ছিল না 300 মানুষের মধ্যে। তো এখন আমরা গিয়ে কিছুটা মনে হয়েছে।
তো এইটা এই পর্যন্ত আসতেও আমি এই মুহূর্তে সংরক্ষিতটাকে আমি কেয়ার করছি না। আমি মনে করি বাংলাদেশের নারীরা যে জায়গাটায় পৌঁছেছে তাদেরকে যদি মনোনয়ন দেওয়া হয়, যদি 51-49 যদি নারী এবং পুরুষের ইকুয়ালিটি হয়, হ্যাঁ, সেইখানে আপনার নারীরা 50-50 মনোনয়ন পেতে দোষের কি? যে কয়জন উঠে আসতে পারে, জনগণ যদি ভোট দিয়ে আসবে, না আসলে একবার না দেখ, দুইবার না দেখ, তৃতীয়বার তো দিবে। নারীরা কেউই চায় না, আমি চাই না যে সংরক্ষিত আসনটা থাকুক। আমি মনে করি বাংলাদেশের নারীরা অনেক অ্যাডভান্স হয়েছে আলহামদুলিল্লাহ। সেইখানে এখন ইলেকশনে সমান সমান আসুক, কিংবা নির্বাচনে একটা সমান সমান না দেন, আপনি একটা রেশিও দিবেন তো প্রাথমিকভাবে। যেমন আপনি সংরক্ষিত দিয়েছে স্বাধীনতার পরে প্রথমে 15 জন, তারপরে 30 জন, তারপরে 45 জন, তারপরে 50 জন, ঠিক আছে? তো এখন কখন দিয়েছিল? যখন নারীরা পশ্চাৎপদ ছিল। এখন নারীরা পুরুষের সমান বা পুরুষের চেয়ে বেশি শিক্ষায় এবং চাকরিতেও সমান হারেই তারা তাদের মেধা বুদ্ধি যুক্তি সব কিছু মিলে তারা খাটাচ্ছে, এবং কাজে কিন্তু তারা আর যাই হোক ফাঁকিবাজ না, তারা কাজ করে তারা অর্থটা নিচ্ছে। তাহলে সেই জায়গায় আপনি কেন রাজনীতিতে, এবং রাজনীতিতে যতদিন পর্যন্ত নারীর ইকুইভ্যালেন্ট না হবে ততদিন পর্যন্ত আপনার অন্য সেক্টরে যত নারী থাকুক না কেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব না। একমাত্র রাজনীতি এমন একটা জায়গা যেখানে মানুষকে উদার হতে শেখায়, মানুষকে উদার হওয়ার রাস্তা বের করে দেয়। সেই জায়গায় যদি নারী আসে তাহলে আপনার ট্রান্সপারেন্সি আগের চেয়ে ভালো হবে, আপনার জবাবদিহিতা আগের চেয়ে ভালো হবে, আপনার মনে করেন কার্যক্রম প্রত্যেকটা সেক্টরে আগের চেয়ে ভালো হবে। এই জিনিসগুলো আপনি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান, দেখবেন যে যেখানে নারী পুরুষ একসাথে সব কিছু শেয়ার করে কাজ করে, সেখানেই একমাত্র এতটা ডেভেলপ হয়েছে। নারীকে আপনি জবরদস্তি করে 51%কে ঘরে ঢুকিয়ে রাখবেন, আপনি 5 ঘন্টা করে দিবেন কর্মদিবস, আপনি তাকে বাধ্যতামূলক আপনি ইউনিভার্সিটিতে কলেজে আপনি আলাদা পর্দার ব্যবস্থা করবেন, তাহলে হবে না। আপনাকে নারীকে আনতে হবে সব জায়গায়। আপনি যখন থুক বরাদ্দ পেলেন তখন আপনি পুরাটাই নিলেন, একটাও কিন্তু কম নিলেন না। কিন্তু যখন আপনাকে উপর দেওয়া হলো যে আপনি আপনার স্বাধীনতায় এইখানে আপনি মিনিমাম 5% মানে 15 জন আপনি এইখানে মনোনয়ন দিবেন, আপনি কিন্তু দিলেন না। তাহলে কি হলো? থুক বরাদ্দ না নিলে আমি বুঝতাম যে আপনি একদমই চান না। তার মানে আপনি সবই চান, গাছেরটাও চান, তলারটাও চান, কিন্তু নিজের উপর পড়লে একটাও চান না। এটা তো হতে পারে না। তো এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। নিশ্চয়ই। একদমই শেষ পর্যায়ে রয়েছে, হয়তো মিনিট 2 সময় রয়েছে। দুজনের কাছেই কি প্রশ্নটা করতে চাই যে জুলাইয়ের বাংলাদেশে নারীদের সবচেয়ে বড় অসমাপ্ত কাজ কি দেখেন? ছোট্ট করে যদি। সবচেয়ে অসমাপ্ত কাজ আমি মনে করি যে নারীদের সংগঠিত হওয়া। কারণ আমাদের যে চাওয়াগুলো অপূর্ণ থাকলো বা সম্ভাবনা তৈরির জায়গাগুলো একটু দূর হয়ে গেল, সেটার বড় কারণ আমার কাছে মনে হয় 51% নারী এখনো অসংগঠিত। এবং আমাদের মানে আমাদের যে তৈরি হওয়ার কথা মনিরা বলছিলেন, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যারা এসছেন তাদেরও কিন্তু ধরেন রাজনীতিতে মানুষের সাথে যোগাযোগ হওয়া, এই যে 51% নারীদের সাথে আমাদের কতটুকু চেনা জানা আছে, আমরা কি সেই মানুষগুলোর প্রতিনিধি হতে পারছি? সেই প্রশ্নটাও আমার মনে হয় আমাদের করা দরকার। সেই মানুষগুলোকে সংগঠিত করতে পারলে ভোটেও আমরা আমাদের কাছে আসবে, আমরা প্রার্থী হিসেবে অনেক নারীদেরকে পাবো যারা সংসদে কথা বলতে পারবে। নিশ্চয়ই। যদি কিছু যোগ করতে। একদমই আপনার সাথে আমি একেবারে একমত। সংগঠিত হওয়াটা তো খুব গুরুত্বপূর্ণ, এবং এটার সাথে হচ্ছে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যারা আছি আমাদের উপর তো গুরুদায়িত্ব আছে বাকিদের এনকারেজ করা, বাকিদের নিয়ে আসা। আমি দেখেছি যে নেতৃত্ব তৈরির ক্ষেত্রে আমাদের নারীদের মধ্যে অনেক ক্ষেত্রে কার্পণ্য আছে, যে আচ্ছা ওকে নিয়ে আসলে আমার জায়গাটা চলে যাচ্ছে কিনা। এই ইনসিকিউরিটি রাজনীতিতে কেউ স্বীকার করে না, নারী পুরুষ সবার মধ্যে আছে। তো ওই জায়গা থেকে যেহেতু আমরা আছি, আমাদের আসলে আরও নারীদের নিয়ে আসতে হবে, এবং এই প্রক্রিয়াটা সহজ করার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোকে চাপ দিতে হবে, এবং নিজেদেরও আসলে ওই জায়গায় যথেষ্ট কাজ করার জায়গা আছে বলে আমি মনে করি। আর অবশ্যই সংগঠিত হওয়া এবং নিজেদের মধ্যে দল মত নির্বিশেষে একটা নেক্সাস তৈরি করা, কানেকশন তৈরি করা। কারণ আমাদের অসুবিধাগুলো আমরা জানি, এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা
দলই কিন্তু নারীদের এই নেতৃত্ব তৈরি বলেন, এই সুযোগটা তৈরি বলেন, এই রাস্তাটা সহজ করার ক্ষেত্রে কোনো দলেরই খুব বেশি আমি সদুদ্যোগ দেখি নাই। সুতরাং এখানে দলমত নির্বিশেষে নারীরা যদি আমরা একসাথে হতে পারি, নারী নেতৃত্ব তৈরির জন্য কাজ করতে পারি, এটা একটা খুব চমৎকার বিষয়। নিশ্চয়ই। মনিয়াপা, শেষ কথা আপনাকে দিয়ে শেষ করতে চাই যে নারীদের জন্য পরামর্শ কি দিবেন? দেখুন, আমার দুইজনের কথা শুনে একটু হাসি পেল। আমি অতীতে ফিরে গিয়েছিলাম। আমি দুইজনেরই সিনিয়র, বেশ সিনিয়র। আমার যেহেতু অভিজ্ঞতাটা এমন যে আমি আওয়ামী লীগের সাথেও তো কাজ করেছি, তো সেই সময় থেকে আমি যখন থেকে কাজ করি তখন থেকে নারীদের ব্যাপারে কথা হলে আমরা কিন্তু সব দল তখন একই প্রবলেমগুলো সাফার করতাম। এখনো কিন্তু এই জায়গাটা কিন্তু দেখেন কত কিছু চেঞ্জ হলো, আমাদের কিন্তু কিছু চেঞ্জ হলো না ভাগ্যের। এটাই আমার মনে পড়ছিল যে এই কথাগুলো এইভাবেই আমরা তখনও বলতাম। কত কিছু তখন ফ্যাসিস্ট ছিল, কিন্তু নারীরা কিন্তু ওইখানে ওই একই রকম ছিল। তো সেই জায়গাটাই বলছি, সুসংগঠিত হয় কিভাবে? সুসংগঠিত হয়, আমি কিছু পেয়েছি, আমার জুনিয়র দেখে উদ্বুদ্ধ হলো, এটা একটা সুসংগঠিত হওয়ার জায়গা। আমরাও তিনজন মুখ দিয়ে যতই বলি, আজকালকার ছেলেমেয়েরা ওদের কিন্তু নিজস্ব বুথটা অনেকের চেয়ে শার্প, ওরা কিন্তু বুঝে। তখন মনে করবে যে একটা ফুলিশ মনিয়াপা সারা জীবন খাটলো, কিছুই পাইলো না, সে বলল আর আমি আমার জীবনটা মনিয়াপার মতো নষ্ট করতে রাজি না, কিংবা মনিরা আপার মতো নষ্ট করতে রাজি না, কিংবা লিমার মতো নষ্ট করতে রাজি না। এই জায়গাটা এনকারেজ করা ভেরি টাফ। এই জায়গাটায় যতদিন পর্যন্ত পুরুষের মাইন্ডসেট চেঞ্জ না হবে, পুরুষ যতদিন এগিয়ে না আসবে, শুধু নারীরা এনকারেজ করলে হবে না। এখানে আরেকটা জিনিস দেখেন, একটা দলের নারীরা শিক্ষিত, সম্ভ্রান্ত, তারপরেও তাদের যে ইথিকটা আছে, ইথিকের বাইরে আসে না। তারা কিন্তু জানে যে মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এখানে আমরা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়, যে মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়ে সে যদি বুঝে, যে মেয়েটা বুয়েটে পড়ে সেও তো বোঝার কথা, যে মেয়েটা মেডিকেলে পড়ে সেও তো বোঝার কথা। অথচ সে অকপট বলে যে না, আমরা তো প্রিপারেড না। প্রিপারেড হতে আপনি দেখেন বর্তমান সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদে সম্ভবত 167 জন নতুন এমপি। তো এরা তো কোনো কিছু, এদের অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা তো প্রথমে কাউকে না কাউকে প্রথমটা নিতে হবে। তো তারা ওই জায়গায় তারা বলে, এবং তারা শুধু ওইটা বলেই ক্ষান্ত হয় না, ওরা এইটুকু বলে যে যেসব দলরা এমপি দেয় তারা তো ট্রফির মতো ব্যবহার করে। এই যে ট্রফিটা আনলো, পরবর্তীতে দেখা গেলো তারা নিজেরাও ট্রফি হয়ে গেল। বাট কথা বলার ক্ষেত্রে কিন্তু তাদের মাইন্ডসেটটা দেখেন কিভাবে তৈরি করা হয়েছে। আমি এই মাইন্ডসেটটাকে আমি সাপোর্ট করি। এইখানে আমরা যে তিনজন নারী আছি, প্রত্যেকের ঘরে একজন করে পুরুষ আছে, একজন হাজবেন্ড না থাকলেও বাবা আছে, ভাই আছে। তাদের মাধ্যমে ঘর থেকেই আসলে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। তাদের মাধ্যমে আপনি দেখেন, একজন সাংবাদিক, আপনি আমার সঙ্গে কাজ করছেন খুব ভালো, কিন্তু আপনার খবর নিতে যদি আমি যাই, হয়তো দেখলাম এরকম আপনার বাসায় ভীষণ কনসার্নস নারী এবং পুরুষের ক্ষেত্রে, আপনি আপনার বউকে বের হতে দেন না, আপনি আপনার বোনকে কোনো পুরুষের সামনে যেতে দেন না, এরকম হয় কিন্তু অনেকে। আমি একটা এক্সাম্পলের কথা বললাম। তো এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যতদিন পর্যন্ত আমরা বের হতে না পারবো, আমাদের অনেক কষ্ট হবে। আমি বলবো যে একবারেই হবে না তা না, তখন ওই সবাইকে জোট হইতে হবে। এই যে জোটে সংগঠিত হওয়ার জন্য দেখা যায় প্রত্যেকটা নারী দিন শেষে কিন্তু কথা বলে একজন পুরুষের সাথে। মানুষ অপোজিশন পার্সনের সঙ্গে কথা বলতে জন্মগতভাবে পছন্দ করে। দেখা গেল তার হাজব্যান্ডের সঙ্গে কিংবা বাবার সাথে কথা বললো, সে যদি এটার মাইনাসে যায়, মাইনাস হয়, সে নারীর কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকটা ঠিক আছে ফ্যামিলির সঙ্গে যুদ্ধ করে বের হবো, নাই করলাম, আমার জীবনটা আমি উৎসর্গই করলাম। অনেক নারী কিন্তু আপনি যান সাক্ষাৎকার নিতে, আপনি দেখবেন অনেক নারী তার পারিপার্শ্বিকতার জন্য সে তার লাইফটাকে স্যাক্রিফাইস করেছে, একরকম পরোক্ষ স্যাক্রিফাইস অথবা প্রত্যক্ষ স্যাক্রিফাইস করেছে। সে গান পছন্দ করে, তার গলা সুন্দর, কিন্তু সে গান গাইতে পারে নাই। এটাও তো ওই একই জায়গায়, একই অবস্থায়। সে নাচতে পছন্দ করে, কিন্তু তার পরিবেশ তার সম্পূর্ণ অ্যাগেনস্টে ছিল, সে পারে নাই। সে অনেক পড়ালেখা, অনেক দূর যেতে চায়। আজকে আমি পড়লাম বাংলাদেশে একটা নারীকে এত হেয় করা হয়েছিল, অথচ সেই নারী তিনটা ইউনিভার্সিটিতে, মানে আইবি ইউনিভার্সিটিতে সে চান্স পেয়েছে, ফুললি আপনার স্কলারশিপ। হ্যাঁ, তো 3টা ইউনিভার্সিটিতে। তো সেই জায়গা তাকে কিন্তু ওই চ্যালেঞ্জটা কিন্তু এটা কয়টা নারী পারে? এটা লাখে একটা নারী পারে, কোটিতে একটা নারী পারে। তো ওই জায়গাটায় আমরা কিন্তু সবাই ওইভাবে হতে পারবো না যদি আমরা আমাদের চমক না দেখাতে পারি। আমাদের জায়গা থেকে একটা মনিরা শারমিন যখন অনেকটা ভালো কিছু করবে, তখন কিন্তু এমনিই অনেক নারী ওর পিছনে নিবে যে আমিও হতে চাই এরকম।
আমাকে রাস্তাটা দেখান, বা ওর চেয়েও ভালো কিছু করলো, কিন্তু ওকে উদ্বুদ্ধ করে ওকে ফলো করেই তো করলো। ওর চেয়েও হয়তো ভালো কিছু করলো, আমার চেয়েও হয়তো ভালো কিছু করলো, সেই জায়গাটা আসলে কাজ দিয়ে দেখাতে হবে আর কি। নিশ্চয়ই এই প্রত্যাশা তো নিশ্চয়ই থাকবে। মনিরা শারমিন, তাসনিমা আক্তার লিমা এবং নীলুফার চৌধুরী মনি, তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনারা সময় দিয়েছেন, কথা বললেন। নিশ্চয়ই এই কথাগুলোর মাঝখান দিয়ে এগিয়ে যাবে নারী পুরুষের সঙ্গে সমান, কাঁধে কাঁধ মিলিয়ে। এখন তো মিছিলে অগ্রভাগে আপনাদেরকেই আমরা পাঠিয়ে দিই, পুরুষরা পাঠিয়ে দেন। নিশ্চিতভাবেই। এবং ওটা আপনারা সেফ থাকার জন্য। হ্যাঁ, তাহলে এটা সত্যি কথা। পুরুষ তো দুর্বল, এটাও এক অর্থে আমাকে মেনে নিতে হচ্ছে। নিশ্চিতভাবেই এই কথাগুলো চলতে থাকবে, নারীর অধিকার নিশ্চিত হবে। জুলাই শুধু একটি দর্শক আন্দোলনের নাম নয়, এটি ছিল পরিবর্তনের প্রত্যাশা। সেই পরিবর্তনের পথে নারীরা ছিলেন সামনের সারিতে। 2 বছর পর ফিরে তাকালে অর্জনের পাশাপাশি অপূর্ণতার যে কথা সেটি উঠে এসেছে। তবে একটি বিষয় স্পষ্ট হয়েছে, নারীদের অংশগ্রহণ ছাড়া কোনো গণতান্ত্রিক রূপান্তরই পূর্ণতা পেতে পারে না। আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে, যারা অতিথি ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা সাথে ছিলেন, এতক্ষণ আমার সঙ্গে ছিলেন নিউজ স্মার্ট নিবেদিত বিশেষ আয়োজনে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।